আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আজকের ব্যাংকিং বেসিক ক্লাসে স্বাগতম। আজকে আমরা ব্যাংকিং দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ বেসিক অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান এবং ক্লাসটি শেয়ার করে দিন। ওকে, সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিই। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। সবাই ভালো আছেন? কি অবস্থা সবার? কে প্রস্তুতি কেমন? ফার্স্ট পেপার কেমন পরীক্ষা হয়েছে সবার? সবাই না আমাদের একটু দ্রুত যুক্ত হয়ে যায়, ফ্রেন্ডদের মেনশন করে দিই একটু তাড়াতাড়ি করে সবাই। আচ্ছা, আমি গত ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম হচ্ছে অধ্যায় 10 এবং 11, অর্থাৎ আমরা খ পার্ট বিমান অংশটা পড়িয়েছিলাম। তো আজকে আমরা ইনশাল্লাহ পড়াবো হচ্ছে ওইটার ক পার্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ক পার্ট নিয়ে আলোচনা করব। তো সবাই একটু আস্তে আস্তে, আমি 1 মিনিট সময় নেই, যেহেতু অনেকেই আপনার এখনো আসে নাই। একটু আসুক, 1 মিনিট সময় নিচ্ছি, কারণ অনেক শিক্ষার্থীরা এখনো অপেক্ষা করছে, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আপনারা সবাই জানেন আমাদের খ পার্ট থেকে 2টা সৃজনশীল দেওয়া লাগবে। খ পার্ট থেকে 2টা সৃজনশীল দেওয়া লাগবে, আর ক পার্ট থেকেই 5টা সৃজনশীল দেওয়া লাগতে পারে, মানে ব্যাংকিং পার্ট থেকেই। এই জন্য ক পার্টের প্রতিটা অধ্যায় একটু মনোযোগ সহকারে করতে হবে সবাইকে, হ্যাঁ? ক পার্টের প্রতিটা অধ্যায় সবাই একটু মনোযোগ সহকারে করবেন। ওকে, তা আমি একটু মূল আলোচনা শুরু করি আগে। তো ক পার্ট নিয়ে বলে দিচ্ছি। ক অংশ, ক অংশ হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং অংশে রয়েছে 1, 2, 4, 6, 9, এই 3টা অধ্যায়, এই 5টা অধ্যায়। এখান থেকে 60টি সিকিউ থাকে এবং আপনাকে 5টি সিকিউ দেওয়া বাধ্যতামূলক করে দিবে। আবার অনেক সময় 4টা বলে আরেকটা নিজের মতো করে। এছাড়া প্রায় 20টি এমসিকিউ আসবে এই অধ্যায় থেকে। এই অধ্যায়গুলো থেকে টোটাল 20টি এমসিকিউ থাকে। আমরা এই অধ্যায়টা দিয়ে শুরু করব। ব্যাংক হিসাব, যেগুলো শুধু সৃজনশীলের গ ঘতে আসবে, শুধু আমরা সেই সব সৃজনশীল পড়াবো। আবারও বলছি, যে সকল সৃজনশীল শুধু গ ঘতে আসবে, সৃজনশীলের বিষয়গুলো। ওকে, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব এখান থেকে সৃজনশীলে কি কি আসবে, শুধু ঠান্ডা মাথায় যা বলি একটু দেখেন, যা শুধু বলবো। চলতি হিসাব, সঞ্চয় হিসাব, সঞ্চয় হিসাব, আরেকটা হচ্ছে স্থায়ী হিসাব। এই 3টা বিষয় মাথায় রাখতে হবে: চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। চলতি হিসাব যেখানে কোনো সুদ নেই, আবারও বলছি কোনো সুদ নেই।
চলতি হিসাবে সুদ নেই, তবে এখানে কিছু বেনিফিট পাওয়া যায়। জমাতিরিক্ত উত্তোলন, যত টাকা জমা দিচ্ছেন তার চেয়ে বেশি উত্তোলন করতে পারবেন, জমাতিরিক্ত উত্তোলন করা যায়। আর চলতি হিসাবে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনার যারা ব্যবসায়ী তাদের জন্য এটা উপযোগী, যারা ব্যবসায়ী তাদের জন্য এটা উপযোগী। সঞ্চয় হিসাবে সুদ পাওয়া যায় অল্প হারে, অল্প হারে সুদ পাওয়া যায়, 2-3% দেয় মাত্র। তবে এইটা সকল ছাত্রছাত্রীরা, সকল ব্যবসায়িকরা, ছাত্রছাত্রীরা, সকল চাকরিজীবী, যারা চাকরিজীবী এবং যারা নির্দিষ্ট আয়ের মানুষ, আমাদের মতো মানুষরা প্রতি মাসে 40,000 টাকা আয় করে, 25,000 টাকা আয় করে, এরকম নির্দিষ্ট আয়, তাদের জন্য এটা উপযোগী। অল্প হারে সুদ পাওয়া যায় এখানে সঞ্চয় হিসাবে। এখানেও আপনার যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, উত্তোলন করা যায়। আর এখানে যখন তখন জমা উত্তোলন, যখন তখন জমা ও উত্তোলন করা যাবে। আর সর্বশেষ হচ্ছে স্থায়ী হিসাব। এটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, ওই মেয়াদের আগে টাকা তোলা যাবে না, টাকা তোলা যায় না। নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত একটা মেয়াদ থাকে স্থায়ী হিসাবে। আর স্থায়ী হিসাবে অধিক হারে সুদ পাওয়া যায়, অধিক হারে সুদ পাওয়া যায়। আরেকটা মনে রাখেন, যাদের লটারির মাধ্যমে একটা টাকা পাইছে 20 লাখ টাকা, লটারির মাধ্যমে, পেনশনের মাধ্যমে 10 লাখ টাকা পাইছে, পেনশন 40 লাখ টাকা পাইছে, মানে বড় অঙ্কের টাকা, বড় অঙ্ক, তাদের জন্য এই স্থায়ী হিসাবটা উপযোগী। ওকে, আগে দেখেন নরমাল নিয়মে বোঝাচ্ছে, একেবারে সহজ। ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংকের সাথে গ্রাহকের একটা সম্পর্কের ক্রিয়েট হয়। এর ফলে ব্যাংক, তার ব্যাংকের মধ্যে গ্রাহকরা বিভিন্ন হিসাব খুলতে পারে। এর মধ্যে যে 3টা হিসাব, চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, এই 3টা। আচ্ছা, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে, আবার একটু বলছি আমি। ওকে, প্লিজ অন্য কথা বাদ দেন, যা বাদ হয়েছে এগুলো বাদ দেন, এখন যেটা সামনে আছে সেগুলো ফোকাস করি আমরা। হ্যাঁ, ওকে, দেখেন ব্যাংক হিসাব। এই ব্যাংক হিসাব খোলার মাধ্যমে আপনার ব্যাংকের সাথে আপনার একটা সম্পর্কের সৃষ্টি হয় এবং আপনি নিরাপদে অর্থ লেনদেন করতে পারেন এবং আপনি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে পারেন। তো পরীক্ষায় দেখেন, যাদের অ্যাকাউন্ট আছে তারা তো বুঝেনি ব্যাংক হিসাব, চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। চলতি হিসাব কাকে বলে? যেখান থেকে কোনো সুদ পাওয়া যায় না, নাম্বার 1। কাদের জন্য উপযোগী? যেখানে আপনার ব্যবসায়িক শ্রেণীরা থাকে না, ব্যবসায়িকরা যখন তখন টাকা দরকার, 10 লাখ, 20 লাখ, 2 লাখ, 5 লাখ, যখন তখন টাকা উত্তোলন করতে হবে, তাদের জন্য। জমার অতিরিক্ত টাকা উত্তোলন করা যায়, যেমন জমা রাখছেন 2 লাখ, উত্তোলন করছেন 2.5 লক্ষ, পরে ওই 50,000 টাকা সুদ সহ ফেরত দিবেন। কিন্তু জমা অতিরিক্ত উত্তোলনের সুযোগ আছে চলতি হিসাবে। আচ্ছা, যখন খুশি টাকা জমা দিবেন, যখন তখন টাকা উত্তোলন করবেন, কোনো সমস্যা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। সঞ্চয় হিসাব, যেখান থেকে অল্প হারে সুদ পাওয়া যায়। সুদ পাওয়া যায় কি? অল্প হারে। ছাত্র ছাত্রীদের জন্য উপযোগী, চাকরিজীবীদের জন্য উপযোগী, নির্দিষ্ট আয়ের মানুষের জন্য এই সঞ্চয় হিসাবটা উপযোগী। স্থায়ী হিসাব, যেখানে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, যে 1 বছর, 6 মাস, 3 মাস, এরকম একটা মেয়াদ থাকে। ওই মেয়াদের আগে টাকা উত্তোলন করা যাবে না, ওই মেয়াদের আগে টাকা উত্তোলন করা যাবে না। তবে অধিক হারে আপনার টাকা এখানে থেকে সুদ পাওয়া যাবে। যেমন লটারির মাধ্যমে 10 লাখ পাইছেন, পেনশনের মাধ্যমে বড় অঙ্কের টাকা পাইছেন, এইসব ক্ষেত্রে স্থায়ী হিসাবটা উপযোগী। এখানে একটা রসিদ দিয়ে দেয়, এফডিআর,
ফিক্সড ডিপোজিট রসিদ দিয়ে দেওয়া হয়। এইটুকু ক্লিয়ার কিনা জানান আমাকে, যে যা বুঝেছি তার মধ্যে এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা, চলতি, সঞ্চয়ী, স্থায়ী। বলেন এইটুকু কারো সমস্যা আছে? চলতি, সঞ্চয়ী, স্থায়ী? ওকে, নেটটা সমস্যাটা ক্লিয়ার হয়েছে তো? নেট প্রবলেম ঠিক হয়ে যাবে এখনই। আমি যে নেটটা চালু করছি আবার বন্ধ করে, এখনই ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আর একটু পরে ঠিক হয়ে যাবে। ওকে, তার মধ্যে এইটুকু দেখে রাখেন, চলতি হিসাব কোনো সুদ নেই, সঞ্চয় হিসাবে অল্প হারে সুদ পাওয়া যায়, স্থায়ী হিসাবে মেয়াদ আছে, ওই মেয়াদে টাকা তোলা যায় না, অধিক হারে সুদ পাওয়া যায়, লটারির বড় অঙ্কের টাকা, পেনশনের টাকা, এই জন্য এই ধরনের স্থায়ী হিসাবটা খোলা উপযোগী। আচ্ছা, এরপর আসেন একটা জিনিস যেটা প্রায় সময় আসে, কেওয়াইসি ফর্ম। কেওয়াইসি ফর্ম এটা কি জিনিস? নো ইউর কাস্টমার। বানানটা দেখেন, নো ইউর কাস্টমার মানে হচ্ছে আপনার সম্পর্কে সকল তথ্য, যে হিসাব খুলবে তার সম্পর্কে সকল তথ্য লিপিবদ্ধ করতে হয়। একটা খোলার আগে একটা ফর্মে পূরণ করতে হয়, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, আপনার ঠিকানা, আপনার ছবি, আপনার ন্যাশনাল আইডি, সব কিছু নিয়ে একটা ফর্ম পূরণ করতে হয়। এটা মানি লন্ডারিং আইন অনুযায়ী পূরণ করা বাধ্যতামূলক। মানি লন্ডারিং আইন অনুযায়ী সবাইকে, আপনি যে সে চাইলেন তাহলে আপনাকে একটা ফর্ম মানে এমনিতে হিসাব করতে দিবে না, কারণ অনেকে তো ভুয়া হিসাব করতে পারে। এটা কেন করা হয়? কেউ যেন অবৈধ লেনদেন করার জন্য, অবৈধ লেনদেন করার জন্য যেন ভুয়া হিসাব খুলতে না পারে, ভুয়া হিসাব খুলতে না পারে। এটাই হচ্ছে আমাদের কেওয়াইসি ফর্মের কাজ। আপনি যাবেন, আপনার নাম নুসরাত, আপনি বলবেন আমার নাম নীলিমা, আমার আপনার বয়স 16, আপনি বললেন আমার বয়স 25, আমি থাকি একটা বিশালে ঠিকানা দিলেন, বাবার নাম মায়ের নাম ভুল দিলেন, আপনার উদ্দেশ্য হচ্ছে ওই লেনদেনটা বা ওই হিসাব দিয়ে অবৈধ টাকা বিদেশে পাচার করবেন, এটা হবে না। এখন ব্যাংক অনেক শক্ত হয়ে গেছে, কেওয়াইসি ফর্ম পূরণ করে আপনাকে ব্যাংকে হিসাব খুলতে হবে, সকল তথ্য, স্বাক্ষর ঠাক্ষর সব কিছু থাকবে। তার মানে কেওয়াইসি ফর্ম বিষয়টাকে ক্লিয়ার? এখানে হচ্ছে আপনার সম্পর্কে সকল তথ্য গ্রাহককে পূরণ করে নিতে হবে ব্যাংক হিসাব খোলার জন্য, মানে ব্যাংকে দেখাইতে হবে। ওকে, এখন নেট ঠিক হয়ে যাবে, এখন একটু একটা মিনিট, নেটটা ঠিক হয়ে যাবে এখনই। নমুনা স্বাক্ষর কার্ড, একটু তা মিলিয়ে দেখার জন্য, তা মিলিয়ে দেখা, এই স্বাক্ষরটা যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য ব্যাংক আগে থেকেই একটা স্বাক্ষর সংরক্ষণ করে রাখে। আমার আমার এই স্বাক্ষরটা ব্যাংক আগে থেকে একটা কার্ডে সংরক্ষণ করে রাখে। তারপরে যেটার মধ্যে একটা ম্যাচ করে, যদি দেখে যে না ঠিক আছে স্বাক্ষরটা, তখন আপনার ওই চেকের টাকা দিবে, না হলে দিবে না। তার মানে ব্যাংকের আপনার এই যে চেকের স্বাক্ষর যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য ব্যাংক আগে থেকেই যে কার্ড সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে। এই স্বাক্ষরটা আমার কিনা
নাকি অন্য কেউ চুরি করে দিয়ে দিচ্ছে, এটা ব্যাংক যাচাই বাছাই করে। তাছাড়া এখন বেশি অঙ্কের টাকা হইলে ফোনও দেয়, এই স্যার আপনি কি টাকা পাঠাইছেন, টাকা উঠানোর জন্য ফোনও দেয় তারা। ক্লিয়ার? সবাই এইটুকু বুঝতে পারছেন কি একটু জানাবেন। এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু ডিটেলসে পড়াই। একটা অধ্যায় ভালো করে বলে রিস্ক হয়ে যায়। আপনি যদি মনে হয় একটা অধ্যায় দুটা দিতে পারবেন দিবেন, এমসিকিউ পারবেন কিভাবে? এমসিকিউ তো 5টা পারবেন না। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে বৃদ্ধাঙ্গ যারা আছে আমাদের, এই নিরক্ষর ব্যক্তির হিসাব। নিরক্ষর ব্যক্তি যে লেখাপড়া জানে না, সে কিভাবে হিসাব খুলবে? সে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি আছে না, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দিবে কার সামনে? ম্যানেজারের সামনে। তার যদি টাকা দরকার হয়, ম্যানেজারের সামনে বলবে স্যার আমার 20,000 টাকা দরকার। ম্যানেজার সবকিছু করে টোরে তার থেকে একটা সিল এমনিতেই স্বাক্ষর নিয়ে, মানে নিয়ে টিপসই নিয়ে আপনার ওই টাকা তুলে দেবে ম্যানেজার। এর দায়িত্ব হচ্ছে কার? ম্যানেজারের দায়িত্ব। এটা বুঝতে পারছেন? নিরক্ষর ব্যক্তির হিসাব, কারণ সে তো পড়াশোনা জানে না। নাবালকের হিসাব, নাবালক যার 18 বছর হয়নি সে হচ্ছে নাবালক। এই নাবালকের হিসাব হচ্ছে তার সেখানে প্রাপ্ত বয়স হওয়ার তারিখ লেখা থাকবে, প্রাপ্ত বয়স হবার তারিখ। তার যখন 18 বছর হবে তখন সে তার টাকা সে বুঝে পাবে বা হিসাবের টাকাগুলো সে পাবে। তার আগে সে টাকা তুলতে পারবে না বা তার কথা শুনবে না। ঠিক আছে? নাবালকের হিসাব হচ্ছে এই রকম হিসাব। এছাড়া আরেকটা হচ্ছে আমাদের একটা বিশেষ সঞ্চয় হিসাব আছে, বিশেষ সঞ্চয়ী বা পেনশন হিসাব, পেনশন স্কিম। এটা কি রকম? ডিপিএসটা অনেকে আমরা বলি ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম হিসাব। ধরেন প্রতি মাসে মাসে আপনার বাবা আপনার জন্য প্রতি মাসে 2,000 টাকা করে জমা রাখছে গত 10 বছর। মেয়াদ শেষে সব টাকা একত্রে পাইলেন। অথবা এরকম হইলো প্রতি বছর আপনার বাবা 5,000 টাকা করে জমা রাখছে, এরপরে আপনি একসাথে মেয়াদ শেষে সব টাকা একত্রে পেলেন লাভ সহ, সুদ আসল প্লাস সুদ সহ। এগুলো খুব জনপ্রিয়। প্রতি মাসে দেখবেন লাইন ধরে দিতে থাকে মানুষরা, ব্যাংকে লাইন করে দিতে থাকে যে 2,000 করে জমা দেয় প্রতি মাসে, 3,000 করে জমা দেয়, 4,000 করে জমা দেয়। মেয়াদ শেষে আসল সুদ সব একসাথে তারা পেয়ে থাকে। এটা হচ্ছে ডিপিএস। এটা আপনারা সবাই বুঝেন তাই না? ডিপিএসটা তো বুঝেন। ঠিক আছে, ডিপিএস তো সবাই আমরা বুঝি। ডিপিএস কি? ডিপোজিট পেনশন স্কিম হিসাব, ডিপোজিট পেনশন স্কিম হিসাব ডিপিএস। ঠিক আছে? প্রতি মাসে মাসে টাকা জমা রাখা, একদম মেয়াদ শেষে সব টাকা একসাথে উত্তোলন করা। ওকে, এরপরে আসি আমরা একটু নোট থেকে ডিটেলসে করে দেখাই। দেখেন, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব হচ্ছে যে হিসাব খোলার মাধ্যমে ব্যাংক গ্রাহকের সাথে অর্থের লেনদেন করতে পারে এবং ব্যাংকিং সেবা পায়, তাকে বলা হয় ব্যাংক হিসাব। ঠিক আছে? আপনি কেন ব্যাংক হিসাব খুলবেন? আপনি ব্যাংক হিসাব খুলবেন কেন? এর কারণ কি? ওকে, দেখি আমরা ব্যাংক হিসাবের গুরুত্ব। এতে আপনি অর্থের লেনদেন করতে পারবেন, আপনার আয় বাড়বে। কিভাবে? আপনার একটা সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হবে। যেমনি হোক এই মাসে আমি 5,000 টাকা ব্যাংকে রাখবো, এভাবে আপনার সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে। অর্থ স্থানান্তর করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে অর্থ স্থানান্তর করতে পারবেন ব্যাংক হিসাবের মাধ্যমে। সঞ্চয় সংগ্রহ ও মূলধন সংগ্রহ করতে পারবেন। এই অল্প অল্প টাকা জমাতে জমাতে বড় অঙ্কের টাকা হবে, বিনিয়োগের সুযোগ পাবেন। এটা হচ্ছে ব্যাংক হিসাবে গুরুত্ব। ওকে, নমুনা স্বাক্ষর কার্ডটা একটু আগে বলছি যে আপনার যে চেকের স্বাক্ষর,
এই স্বাক্ষরটা সঠিক কিনা তা ব্যাংক পরীক্ষা করার জন্য আগে একটা কার্ড রাখে, এই কার্ডের সাথে এই চেকের স্বাক্ষর মিলায়, যদি দেখে যে না ঠিক আছে তারপর টাকা দিবে। চেকের স্বাক্ষর যথার্থ কিনা তা মিলিয়ে দেখার জন্য ব্যাংক যে কার্ড সংরক্ষণ করে তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে। ঠিক আছে, এই স্বাক্ষরের সাথে যদি কার্ডের স্বাক্ষরে মিল না হয় তখন চেকটি কি করে ফেরত দিয়ে দেয়। ওকে, হিসাবের গোপনীয়তা। সঞ্চয় হিসাবের সঞ্চিতি আমানত ব্যাংক আমানতকারী ছাড়া কাউকে কখনো বলবে না। আপনি দেখবেন অন্য অ্যাকাউন্টে যা বলবেন ওই অ্যাকাউন্টে কয় টাকা আছে ব্যাংক কখনো বলে না, নিজের অ্যাকাউন্ট হইলে ব্যাংক টাকার পরিমাণটা জানায়। ওকে, এরপর আসেন চলতি হিসাব। যে হিসাবে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করা যায় তবে কোনো সুদ পাওয়া যায় না। দেখেন, কোন প্রকার সুদ পাওয়া যাবে না, তাকে বলা হয় সঞ্চয় হিসাব। এখানে সুদ পাওয়া না গেলেও বিভিন্ন ব্যাংকিং সুবিধা যেমন জমাতিরিক্ত উত্তোলন করা যায়, সাধারণত ব্যবসায়ীদের জন্য উপযোগী। এটা চলতি হিসাব কাদের জন্য? ব্যবসায়ীদের জন্য উপযোগী। এরপর আসেন সঞ্চয় হিসাব কাদের জন্য উপযোগী? চাকরিজীবী, ছাত্র, নির্দিষ্ট আয়ের মানুষদের জন্য। নগদ অর্থ হাতে না রেখে সঞ্চয় করার উদ্দেশ্যে যে হিসাব খোলা হয় তাকে সঞ্চয় হিসাব বলে। সপ্তাহে এখন যতবার খুশি অর্থ জমাদান ও উত্তোলন করা যায়, স্বল্প হারে সুদ পাওয়া যায়, 2-3% দেয়। কাদের জন্য? ছাত্রছাত্রী, চাকরিজীবীর জন্য এটা উপযোগী। মাত্র বুঝাইছি। স্থায়ী হিসাবটা দেখেন, কমপক্ষে সাধারণত 3 মাস, সাধারণত 3 মাস থেকে 5 বছর যে হিসাব খোলা হয়। এখানে মেয়াদের আগে অর্থ উত্তোলন করা যাবে না। আবারও বলছি, মেয়াদ শেষ হওয়ার আগে টাকা উত্তোলন করতে পারবেন? পারবেন না। পারা যায়, তবে ওই ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, যে আপনি 6 মাসের জন্য টাকা রাখছেন, 4 মাস পরে উত্তোলন করবেন, তো দরখাস্ত লেখা অনেক ঝামেলা আছে। ওকে, তবে এফডিআর জমা রেখে আপনাকে যে একটা রিসিপ্ট দিবে সেটা জমা রেখে আপনি ঋণ নিতে পারবেন। সাধারণত পেনশনের টাকা, লটারির মাধ্যমে বড় অঙ্কের টাকা 20 লাখ 30 লাখ টাকা এই সঞ্চয় হিসাবে জমা রাখা হবে। এফডিআর এর পুরোরূপ কি? ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। এছাড়া অন্যান্য হিসাব দেখেন ডিপিএস। ডিপিএসটা কি? প্রতি মাসে মাসে জমা রাখা, 5,000 5,000 5,000 5,000 5,000, 3,000 3,000 3,000 3,000 3,000, 2,000 2,000 2,000 2,000 2,000, মেয়াদ শেষে সব টাকা একসাথে পাবে, সেটা ডিপিএস। ঠিক আছে, এরকম করে জমা রাখা হয়, সব টাকা একসাথে উত্তোলন করা যাবে। এটা খুব জনপ্রিয়, সবাই করে এটা। এছাড়া সঞ্চয়, চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, তার মধ্যে বিশেষ একটা চলতি হিসাব আছে যেখান থেকে আপনার বিশেষ চলতি হিসাবে স্বল্প হারে সুদ পাওয়া যাবে, তবে শর্ত আছে। টাকা উত্তোলন করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন বাধ্যবাধকতা সেট করে দেয়, সেটা অন্য জিনিস, জাস্ট একটু পড়ে রাখেন, এটা আসার সম্ভাবনা কম। স্কুলের ছাত্রছাত্রীদের, আবার বলছি, স্কুলের ছাত্রছাত্রীদেরকে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করার জন্য স্কুল সঞ্চয় হিসাব করা হয়। আমাদের দেশেও 1960 সালের দিকে স্কুল সঞ্চয় হিসাব খোলা শুরু হয়েছিল, কিন্তু খুব একটা জনপ্রিয় হয় নাই স্কুল সঞ্চয় হিসাবগুলা। কারণ ছাত্রছাত্রীরা টাকা পাবে কোথায় জমানোর? শুধু শুধু খোলা হয়, কোনো কাজে রাখা হয় না, শুধু শুধু স্কুল সঞ্চয় হিসাবটা খোলা হয়। আচ্ছা, বিদেশি যাদের পরিবারের প্রবাসী থাকে, ভাই থাকে, মামা থাকে, দাদা থাকে, খালু থাকে, বাবা থাকে, বিদেশ থেকে অর্থ পাঠায়, তাদের জন্য বৈদেশিক মুদ্রা হিসাব খুলতে হয়। যারা বিদেশ থেকে অর্থ দেশে প্রেরণ করতে চায় তাদের জন্য বৈদেশিক মুদ্রা হিসাব। শিখবেন কিভাবে? কৌশলটা দেখেন। কৌশল: চলতি হিসাব, কোনো সুদ নাই, জমাতিরিক্ত উত্তোলন, ব্যবসায়ীদের উপযোগী। সঞ্চয় হিসাব, স্বল্প সুদ, ছাত্র চাকরিজীবীর জন্য উপযোগী, নির্দিষ্ট আয়। স্থায়ী হিসাব, অধিক সুখ, নির্দিষ্ট মেয়াদ থাকবে, লটারির মাধ্যমে টাকা পাওয়া গেলে বড় অঙ্কের। ডিপিএস, প্রতি মাসে মাসে অর্থ জমাদান। কেওয়াইসি ফর্ম, কেওয়াইসি ফর্ম পূরণ করা হচ্ছে বাধ্যতামূলক। জালিয়াতি, অবৈধ অর্থ রোধে গ্রাহকের বিভিন্ন তথ্য সম্বলিত একটা ফর্ম বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়, তাকে কেওয়াইসি ফর্ম বলে। ব্যাংক পাসবই, ব্যাংক পাসবই হচ্ছে সঞ্চয় হিসাবে গ্রাহককে দেওয়া হয়। পাসবই দেওয়া হয় শুধুমাত্র
সঞ্চয় হিসাবে গ্রাহককে তার লেনদেন সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার জন্য। এই বইয়ের মাধ্যমে কয় টাকা জমা হয়েছে, জমাকৃত টাকার পরিমাণ, উত্তোলনের পরিমাণ জানতে পারে। নাবালকের হিসাব, নাবালক যারা নাবালক তাদের হচ্ছে বিশেষ শর্ত সাপেক্ষে নাবালক হিসাব খুলতে পারে। নমুনা স্বাক্ষর কার্ডে জন্ম তারিখ ও প্রাপ্তবয়স্ক হবার তারিখ লেখা থাকে। কয় তারিখে তার জন্ম, কত তারিখে তার 18 বছর হবে, তারপরে সে তার টাকা পয়সা উত্তোলন সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবে, এর আগে পারবে না। ঠিক আছে, ওকে। আমাদের তাহলে ছাত্রের জন্য উপযোগী সঞ্চয় হিসাব, ব্যবসায়ীদের জন্য উপযোগী চলতি হিসাব, চাকরিজীবীর জন্য উপযোগী সঞ্চয় হিসাব, বড় অঙ্কের অর্থ জমাদান, স্থায়ী হিসাব। শেষ, পুরো চ্যাপ্টারটাই এইটুকুই। অর্থাৎ ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংকের সাথে লেনদেন করার একটা রাস্তা। ব্যাংক হিসাব খোলা যাবে চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। আপনি ছাত্রছাত্রী, আপনি করবেন সঞ্চয় হিসাব। আপনার বাবা ব্যবসায়ী, তাহলে আপনি করবেন চলতি হিসাব আপনার বাবা। আর আপনার দাদা দাদি পেনশনের টাকা পয়সা 20 লাখ, তাহলে সে করবে স্থায়ী হিসাব। এছাড়া ডিপিএস হচ্ছে বাবা মা সন্তানদের পড়াশোনার জন্য রেখে দেয়, প্রতি মাসে মাসে জমা রাখে 10 বছরের জন্য, সেগুলো ডিপিএস। জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ আছে আপনার চলতি হিসাবে, সুদ প্রদান করা হয় না চলতি হিসাবে। ওকে, ব্যাংক হিসাব ক্লিয়ার। তাহলে আমরা পরেরটায় যাব। একটু কষ্ট করে জানান বুঝতে পারছেন কিনা। আপনি যদি একটা অধ্যায় ভালো করে পড়েন মুনতাসির ইসলামের, তাহলে তো আপনি দেখা যাচ্ছে 2টা সেন্সর কমন পাইতে পারেন। আবার এরকম হইতে পারে কি 2টা কমন পাইলেন কিন্তু একটা ধরতে পারতেছেন না, তখন কি করবেন? রিস্ক হয়ে যায় না? এরকম রিস্ক নেওয়া লাগবে কেন? 2টা অধ্যায় শিখতে সর্বোচ্চ সময় লাগবে 2 ঘন্টা। একটু দেখা চান, এত সিলেবাস, শর্ট সিলেবাসকে সুপার শর্ট বানানো তো দরকার নেই। তাহলে বিপদে পড়বেন। এমসিকিউ কিভাবে পারবেন? মানুষ থেকে দেখে নেবেন, ওই অধ্যায়ের এমসিকিউ দেখে নেবেন মানুষের থেকে। এগুলো বাদ দিয়ে একটু পড়েন কষ্ট করে হলেও, ঠিক আছে? ওকে, এই অধ্যায়টা সহজ, ছোট ছিল এবং সহজ। আচ্ছা ঠিক আছে, এমনি পরে শর্ট সিলেবাস, পরবর্তীতে পরীক্ষা দিবেন না জীবনে, তখন তো আটকায় যাবেন। ওকে, দেখেন চেক, চেক থেকে যা যা আসবে একটু বলে নিচ্ছি। চেক সাধারণত 2 প্রকার। প্রথমত 2 ধরনের, হুকুম চেক, দাগ কাটা চেক, বাহক চেক। হুকুম চেক, বাহক চেক। পরবর্তীতে করা হয়েছে কি, হুকুম চেক হচ্ছে নির্দিষ্ট নাম বলা থাকবে, যেমন আপনার ইমাম, ইমাম বা শিরিন নাম লেখা আছে, শিরিন, শিরিনকে টাকাটা দেন। আমার নাম লেখা আছে শিরিন, তাকে টাকা দেওয়া হলো, বা ইমাম তাকে টাকা দিবেন। নাম উল্লেখ আছে নির্দিষ্ট, নির্দিষ্ট ব্যক্তির কথা বলা থাকবে। ওই ব্যক্তি গেলেই শুধু ব্যাংক টাকা দিবে, নগদ অর্থ দিবে, নগদ অর্থ। এছাড়া অন্য কেউ গেলে হুকুম চেকে টাকা দিবে না। এখানে যাকে হুকুম করা আছে শুধুমাত্র তাকেই টাকা দেওয়া হবে, অন্য কাউকে না। এটা এখন কম ব্যবহার করা হয়, কম ব্যবহার করা হয় এই হুকুম চেক। বাহক চেক এটা খুব জনপ্রিয়, এটা জনপ্রিয় তবে কম নিরাপদ। কেন? কারণ হারায় গেলে যে কেউ টাকা তুলে নিয়ে যাবে। বাহক চেক আপনি পেন্সি গেলেও টাকা দিবে, আপনার শিরিন গেলেও টাকা দিবে, অথবা আপনার মেহরাব গেলেও টাকা দিবে, যেই যাক তাকেই টাকা দিবে। আবার যদি কোনো চোর চায়, চোর টাকাটা পাইছে, চেকটা পাইয়া টাকা উত্তোলন করতে, তাকেও দিবে। এটা হচ্ছে বাহক চেক। তার মানে হুকুম চেক, যাকে হুকুম করা হবে শুধু সে গিয়েই টাকা তুলতে পারবে। বাহক চেক এখানে যে ব্যাংকে যাবে, হুকুম করা কি, যাকে হুকুম করা আছে সে গেলে টাকা উত্তোলন করতে পারবে, হুকুম করা আছে যাকে, হুকুম নির্দিষ্ট ব্যক্তি। আর বাহক চেক যে কেউ যাবে,
আপনি যান, আমি যাই, কোনো একজন ব্যক্তি যাক, অপরিচিত, ব্যাংক সাধারণত দেখলেই টাকা দিয়ে দিতে বাধ্য। কারণ বাহক চেক, এটা বাহক, যেই যাবে তাকেই দিতে বাধ্য। নগদ অর্থ দিবে, এখানে দিবে কি, একদম নগদ অর্থ, নগদ অর্থ দিয়ে দিবে। এরপরে আসে হুকুম চেক, বাহক চেক। আরেকটা হচ্ছে দাগ কাটা চেক। দাগ কাটা, কোনাকুনিতে দুইটা দাগ কাটা থাকবে, সব ঠিক আছে, সব ঠিক আছে, শুধু এই আড়াআড়ি ভাবে বাম পাশে দুইটা সমান্তরাল দাগ কাটা থাকবে, যে দুইটা দাগ কাটা, দাগ কাটা, ঠিক আছে। এই দাগ কাটা থেকে আপনার অধিক নিরাপদ, এটা হচ্ছে অধিক নিরাপদ, এবং বড় অঙ্কের লেনদেনের জন্য এটা করা হয়। এখানে যদি টাকা চেকটা হারিয়েও যায় কোনো সমস্যা নাই, এটা হিসাবে ট্রান্সফার করা হবে, নগদ অর্থ দিবেন এখানে, হিসাবে, হিসাবে স্থানান্তর করা হয়। এখানে কোনো নগদ অর্থ দেওয়া হয় না কখনো, ব্যাংক হিসাব থাকবে, এখানে একটা ব্যাংক হিসাব থাকবে, যেমন 100010 এরকম একটা হিসাব থাকতে পারে, এই হিসাবে টাকাটা স্থানান্তর করে দিবে, কখনো নগদ টাকা ডাকাটা চেকে দিবে না। তার মানে মেন জিনিসটা বোঝাচ্ছি, প্রথমত ব্যাংক হিসাব অনেক ধরনের, ব্যাংকের চেক অনেক ধরনের আছে, এর মধ্যে হুকুম চেক, যাকে হুকুম করা আছে সেই টাকা উত্তোলন করতে পারবে। বাহক চেক, যে ব্যাংকের কাছে যাবে তাকেই টাকা দিয়ে দিবে। দাগ কাটা চেক, এখানে আপনার একটা অ্যাকাউন্টে, মানে একটা হিসাবে স্থানান্তর করবে, এইখানে কোনো নগদ অর্থ দিবে না। এক্ষেত্রে কি করবে, ওই চেকের মাঝখানে যার নাম লেখা আছে বা যেখানে থাকবে একটা হিসাব, ওই হিসাবে স্থানান্তর করবে, আপনাকে নগদ টাকা দেওয়ার কোনো সুযোগ নেই দাগ কাটা চেকে। এই জন্য হারায় গেলেও এটা কোনো সমস্যা নাই, এটা নিরাপদ চেক, অধিক নিরাপদ, বড় অঙ্কের লেনদেনের জন্য এটা উপযোগী। আর কম নিরাপদ হচ্ছে বাহক চেক। একটু কষ্ট করে আমাকে জানান এই তিনটা বুঝতে পারছেন কিনা, হুকুম চেক, দাগ কাটা চেক এবং বাহক চেক। বাসি চেক, খাবার যেমন বাসি হয়ে যায়, চেকও বাসি হয়ে যায়। কতদিন পরে, 6 মাস বা 180 দিন অতিবাহিত হলে, 180 দিন অতিবাহিত হলে চেকটা বাসি হয়ে যায়, ব্যাংক টাকা দিবে না। ধরেন আপনাকে আমি একটা 1 লাখ টাকা চেক লেখা দিচ্ছি, তবে দিয়েছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 25 সাল, তাহলে এখন কত, আগস্ট, আগস্ট মাস, তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে দিচ্ছেন, আগস্ট মাসে এসে পড়ছে, 180 দিন অতিবাহিত হয়ে গেছে, আপনাকে ওই চেকের টাকা ব্যাংক দিবে না, ওইটা হয়ে যাবে কি চেক, বাসি চেক। 6 মাস সময় অতিবাহিত হলে সেটা বাসি চেকে রূপান্তর হয়। এটা কিন্তু আসবে, বাসি চেক গুরুত্বপূর্ণ, বাসি চেক গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এরপরে আসি আমরা ফাঁকা চেক, ফাঁকা চেক বা ব্ল্যাঙ্ক চেক, যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক চেক। যেমন আপনার ওই চেকের মধ্যে সব থাকবে, স্বাক্ষর থাকবে, সব কিছু থাকবে, তারিখ থাকবে, সব থাকবে, শুধু টাকার পরিমাণ, টাকার পরিমাণটা লেখা থাকবে না, টাকার পরিমাণটা লেখা থাকবে না, বলবে টাকার অঙ্কটা বসিয়ে নাও, তোমার যত খুশি শুধু টাকার অঙ্কটা বসায় নাও। অনেক সময় দেখা যায় না, বাংলা ছবির মধ্যে দেখা যায় যে আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য তোমার কত টাকা লাগবে, এই নাও ব্ল্যাঙ্ক চেক, যাও টাকার অঙ্কটা বসিয়ে নাও। তা দেখা যাচ্ছে নায়ক কি করবে, যে বলবে 10 কোটি টাকা মেয়ে নেই, থাক এই 10 কোটি, ওকে, 10 কোটি টাকা নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই, 100 কোটিও নিতে পারবে, 1000 কোটিও নিতে পারবে, এটা ব্ল্যাঙ্ক চেক, ঠিক আছে। টাকার অঙ্কটা লেখা থাকবে না, আর সব কিছু লেখা থাকে, এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক চেকের বিষয়, ঠিক আছে। এছাড়া আছে ভ্রমণকারী চেক, এগুলো কম আসে, ভ্রমণকারী, বিদেশে ভ্রমণের জন্য করা হবে, বিদেশে ভ্রমণ করতে গেলে এই চেকটা নিয়ে যাবে, পরবর্তীতে ওই শাখায় ওই দেশের, যেমন হচ্ছে ভুটানের, শ্রীলঙ্কায়, মালদ্বীপের, ওই দেশের
এই ব্যাংকে যে শাখা আছে সেখান থেকে ভাঙাইতে পারবেন চেকটা। ওকে, তো চেকটা একটু দেখে নেই। এ দেখেন, চেক কি জিনিস? চেক আমানতকারী কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের শর্তহীন নির্দেশ, কোনো কথা নাই। চেক লেখা দিব, ব্যাংক টাকা দিতে বাধ্য। কোনো কিছু করলেই এই আপনার সমস্যা কি, আমার টাকা আমি উত্তোলন করবো যখন তখন। এটা হচ্ছে একটা শর্তহীন নির্দেশ, টাকা দিতে হবে, টাকা আমি রাখছি, আমি আমানতকারী। চেকের পক্ষ কয়টি? তিনটি। চেকের কয়টি পক্ষ থাকে? তিনটি। একটা হচ্ছে আদেষ্টা, যেমন আপনি, আপনি হচ্ছে চেকের মালিক। আরেকটা হচ্ছে আদিষ্ট, ওই ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক। আরেকটা হচ্ছে প্রাপক, যে টাকাটা পাবে। আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক। আদেষ্টা হচ্ছে আপনি, আদিষ্ট হচ্ছে ব্যাংক, প্রাপক যেই টাকাটা পাবে। অনেক সময় হয় যে দুটি পক্ষ, কমপক্ষে দুটি পক্ষ থাকে। একটা হচ্ছে যখন আদেশটা যিনি, তিনি প্রাপক, মানে আপনি নিজেই চেক লেখছেন, নিজেই টাকা উত্তোলন করতে গেছেন, তখন এই আদেশটা আর প্রাপক যখন একসাথে হয় তখন কমপক্ষে দুইটি পক্ষ থাকবে, তবে নর্মালি চেকের পক্ষ তিনটি। এবার দেখেন বাহক চেক, যারা বুঝেন নাই আগের বার, এবার একটু বুঝে নেন। বাহক চেক কাকে বলে? যে যাবে তাকে নগদ টাকা দিবে, সেটা বাহক চেক। যেই যাক, চোরে যাক, অপরিচিত ব্যক্তি যাক, আপনি যান, আপনার বাবা যাক, অন্য কোনো বন্ধু যাক, সমস্যা নাই, সবচেয়ে কম নিরাপদ, তবে জনপ্রিয় বেশি। চেকের অর্থ নগদে যে কেউ তুলতে পারে। হুকুম চেক, যার নাম লেখা আছে তাকেই এই অর্থ তুলতে হবে, অন্য কাউকে টাকা দেওয়া হয় না। বর্তমানে এটা কম ব্যবহৃত হয়, হুকুম চেক এখন তেমন ব্যবহার করা হয় না। যার নাম লেখা থাকে হুকুম, তাকে এটা দিতে হবে। ডাক্তার এটা আসবেই 100%, কোনো মিস হবে না। যখন বাহক বা হুকুম চেকের বাম পাশে আড়াআড়ি ভাবে দুটি দাগ দেওয়া হয়, এরকম যে চেকের বাম পাশে দুইটা দাগ দেওয়া হয়, তাকে বলা হয় দাগ কাটা চেক। সেই চেকের অর্থ নগদে, দেখেন, নগদে উত্তোলন করা যায় না, তবে এটা সবচেয়ে বেশি নিরাপদ। এবং এই দাগ কাটা চেকের অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হবে। আপনার একটা ব্যাংক হিসাব থাকবে, সেই হিসাবে টাকাটা স্থানান্তর করবেন, ট্রান্সফার করে দিতে হবে, নগদ অর্থ দিবে না। এই জন্য এটা হচ্ছে জনপ্রিয়। যদি হারিয়েও যায়, অপরিচিত ব্যক্তিও যায়, ওইটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, আপনাকে নগদ টাকা দিবে না। এই এই দাগ কাটা চেকের কারণে আপনার নিকাশ ঘরের ব্যবস্থা শুরু হয়েছে। দাগ কাটা চেক আবার দুই ধরনের আছে। দাগ কাটা চেক দুই ধরনের, একটু বোঝাই। দাগ কাটা, এটা পরীক্ষা আসে, হ্যাঁ। দাগ কাটা চেক দুই রকম আছে, একটা সাধারণ, একটা হচ্ছে বিশেষ। শুধু বিশেষটা বুঝেন। বিশেষভাবে যেটা, এই যে একটা দাগ কাটা চেক আছে না, দাগ কাটা, এই দাগ কাটার মাঝখানে একটা ব্যাংকের নাম লেখা থাকবে, ব্যাংকের নাম লেখা থাকে, ব্যাংকের নাম, শাখার নাম। আর সাধারণভাবে যে দাগ কাটা চেক, এক্ষেত্রে আবার এই যে দাগ কাটা, এখানে ব্যাংকের নাম ছাড়া অন্য কিছু লেখা থাকবে, ব্যাংকের নাম লেখা থাকবে না। এইটা যে কোনো শাখায়, যে কোনো শাখা এটা জমা দেওয়া যায় এবং হিসাবে স্থানান্তর করা যায়। এটা যেই শাখার নাম আছে ওই শাখায়, ওই শাখা ব্যতীত অন্য শাখায় গেলে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে না। আবার একটু বুঝাই দিচ্ছি, দাগ কাটা চেকে তো নগদ অর্থ দেয় না, দাগ কাটা চেক অধিক নিরাপদ। এটা দুই ধরনের, সাধারণভাবে দাগ কাটা, বিশেষভাবে দাগ কাটা। ওই দাগ কাটার মাঝখানে যদি ব্যাংকের নাম থাকে সাথে বিশেষভাবে দাগ কাটা, যদি ব্যাংক নাম, ব্যাংকের শাখার নাম থাকে, যে খিলগাঁও শাখা, ওই খিলগাঁও শাখা ছাড়া অন্য কোন শাখায় ওই দাগ কাটা চেকের অর্থ আপনার নিবে না, ফিক্সড। আচ্ছা, সাধারণভাবে দাগ কাটা,
আপনার খিলগাঁও শাখায় গেলেও দিবে, মতিঝিল শাখায় গেলেও দিবে, মিরপুর শাখায় গেলেও দিবে, কুমিল্লা শাখায় গেলেও দিবে। আপনি যেই শাখায় যান না কেন ওই শাখায় দিতে বাধ্য। তাহলে দাগ কাটা চেক কয় ধরনের? দুই ধরনের, সাধারণ, বিশেষ। ওকে, এরপর দেখেন ফাঁকা চেক, টাকার অঙ্ক লেখা থাকে না। বাসি চেক 6 মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। ভ্রমণকারী চেক, বিদেশে ভ্রমণের জন্য যে চেক দেওয়া হয়। আমি যেগুলো বলি এগুলো এই পরীক্ষায় আসবে, ঠিক আছে? একটু দেখেন, শিখবেন কিভাবে। দেখেন কৌশল। বাহক চেক, নগদ অর্থ যে কেউ পাবে, নিরাপদ কম। হুকুম চেক, নির্দিষ্ট ব্যক্তি গেলেই অর্থ পাবে, নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ গেলে পাবে না। দাগ কাটা চেক, ব্যাংক হিসাবে অর্থ স্থান করা হবে। বিশেষভাবে দাগ কাটা, ব্যাংকের নাম লেখা থাকবে। সাধারণভাবে দাগ কাটা স্থানে প্রাপক বাহক লেখা থাকবে, কিন্তু কোনো ব্যাংকের নাম লেখা থাকবে না। বাসি চেক 6 মাস উত্তীর্ণ। ফাঁকা চেক টাকার অঙ্ক থাকবে না, মুখস্থ করেন এটা। স্যার বইয়ে দাগ কাটা 3 প্রকার, কি বলেন? দাগ কাটা 2 প্রকার ছিল, 3 প্রকার হয়ে গেল। এতদিন পরীক্ষা হচ্ছে আপনাদের দোষের কারণেই তো, আপনাদের কারণে পরীক্ষা হচ্ছে এতদিন। আপনারা যে পরীক্ষার সময় কম হয়ে গেলে সমস্যা করেন, এই সমস্যা সেই সমস্যা, পরীক্ষা এতদিন হয়। এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমরা তো 18 সালে পরীক্ষা দিয়েছিলাম, এইচএসসি 18 সালে দিয়েছিলাম। 1 তারিখ আমাদের পরীক্ষা শুরু হয়েছিল আপনার এই 1 তারিখে শুরু, 23 তারিখে শেষ। 23 দিনে শেষ করছি, 23 দিন শেষ এক্সাম। একটানা 4টা পরীক্ষা দিছি, 4টি। পরিসংখ্যান ফার্স্ট পেপার, পরিসংখ্যান সেকেন্ড পেপার, আইসিটি আগের দিন, এবং পরের দিন ফিনান্স ফার্স্ট পেপার। পরিসংখ্যান ফার্স্ট 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এমনি পরীক্ষা দিয়েছিলাম। হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারের আগে একদিন বন্ধ ছিল না, আগের দিন ফার্স্ট পেপার, পরের দিন সেকেন্ড পেপার। কিন্তু আপনাদের অনেক বন্ধ লাগে, এই রুটিন, এই সমস্যা সেই সমস্যা পারেন না, তাও ফুল সিলেবাস ছিল। ওকে, চেকের অনুমোদন এটা আসে খতে। হস্তান্তরের উদ্দেশ্যে, আপনি হস্তান্তর করতে চাচ্ছেন, হস্তান্তর উদ্দেশ্যে চেকের আদেশটা বা প্রাপক বা ধারক চেকের উল্টো পিঠে কোনো কিছু লিখে বা না লিখে স্বাক্ষর করে দেয়। আবার বলছি, চেকের পিছনে কি করে একটা স্বাক্ষর লিখে দেয়, এটা হচ্ছে হস্তান্তর, অনুমোদন, চেকের অনুমোদন। তাই চেকের অনুমোদন, চেকের পিছনে স্বাক্ষর করে দেওয়া। চেক একটি হস্তান্তরযোগ্য দলিল। চেক অনুমোদনের মুখ্য উদ্দেশ্য চেক হস্তান্তরকরণ। এক কথা শেষ। চেক হস্তান্তর কাকে বলে? চেকের পিছনে সাইন করে দিবেন, শেষ। চেকের পিছনে একটা কি সাইন করে দিলেই হবে, চেক অনুমোদন হয়ে যায়। এবার চেক অমর্যাদা হওয়ার কারণ, ধরেন আপনি একটা চেক লেখা দিলেন, দাগ কাটা হোক বা নর্মাল হোক, চেক লেখা দিচ্ছেন, ব্যাংক টাকা দিল না। কি কারণে টাকা না দিতে পারে? নাম্বার 1, পর্যাপ্ত টাকা নাই, আছে মাত্র 10,000, আপনি লেখা দিচ্ছেন 20,000, তাহলে তো হবে না। চেকের অর্থ কাটাকাটি, 10,000 টাকা লেখা আবার কাটাকাটি করছেন, লেখছেন 3,000 বা শূন্য ঠিক মতো দেন নাই, তাহলে কাটাকাটি হইলে ব্যাংক টাকা দিবে না। চেকে স্বাক্ষর না থাকলে, সব আছে আপনার স্বাক্ষরটা নাই, তাহলে টাকা দিবে না। 6 মাস অতিক্রান্ত হলে, কারণ বাসি হয়ে গেছে, তাহলে আর দিবে না। হিসাব নম্বর না থাকলে, আপনাদের একটা হিসাব নম্বর আছে এরকম, এটা যদি না থাকে ব্যাংক দিবে না। এই যে চেক অমর্যাদা হওয়ার কারণ, পর্যাপ্ত টাকা না থাকলে, চেকের অর্থ কাটাকাটি হলে, চেকে স্বাক্ষর না থাকলে, 6 মাস অতিক্রান্ত হলে, হিসাব নম্বর না থাকলে, এটা মাঝে মধ্যে আসে। এবার এইটাই লাস্ট, এটা দিলে শেষ। বিনিময় বিল এবং অঙ্গীকার পত্র, এটা আসে পরীক্ষায় মাঝে মধ্যেই।
বিনিময় বিল, অঙ্গীকার পত্র, এটা হচ্ছে একটা প্রমিস, আমি টাকা দিবই, প্রমিস। প্রমিস করেন অনেকে, আমি শিওর 100% নিশ্চিত আমি আপনাকে টাকা দিব, প্রমিস করা, প্রমিস। এটা হচ্ছে একটা অঙ্গীকার করে, নিজেই একটা প্রমিস করে, নিজেই নিজেই অঙ্গীকার করে আমি টাকা দিবই নিশ্চিত। এটা হচ্ছে একটা আদেশ, যে কোনো কথা নাই 6 মাস পরে টাকা দিবেন, এটা একটা আদেশ দেয়, শর্তহীন আদেশ। জাস্ট শুধু এইটা মনে রাখেন, বিনিময় বিল এটা তৈরি করে পাওনাদার তৈরি করেন, এটা শুধু মনে রাখেন। অঙ্গীকার পত্র দেনাদার তৈরি করেন, দেনাদার নিজেই তৈরি করে, ধরেন একটা অঙ্গীকার পত্র। আচ্ছা, এখানে একটা অঙ্গীকার, এটা হচ্ছে একটা বিনিময় বিল। ওকে, এখানে পক্ষ হচ্ছে 4টি, পক্ষ 4টি, এখানের পক্ষ 2টি। ঠিক আছে, এটা হচ্ছে পক্ষ হচ্ছে 4টি, এটার পক্ষ হচ্ছে 2টি, এটার পক্ষ হচ্ছে 2টি। ঠিক আছে, একটা পক্ষ হচ্ছে 4টি, একটা পক্ষ হচ্ছে 2টি। বিনিময় বিলের পক্ষ হচ্ছে 4টি, অঙ্গীকার পত্রের পক্ষ হচ্ছে 2টি। ঠিক আছে, আদেশ, এটা হচ্ছে একটা আদেশ দান, এটা তৈরি করেন কে? পাওনাদার। ধরেন শহীদ স্যারের খুব টাকার দরকার, শহীদ স্যারের অনেক টাকা দরকার, তো আমার কাছে আইসা বলতেছে, স্যার আমাকে 50,000 টাকা দেন, আমার খুব উপকার হয়। আমি বললাম ঠিক আছে, আপনি যেহেতু চাইছেন, পরিচিত মানুষ, এই নেন 50,000 টাকা, আপনাকে একটা দলিলে লেখা দিলাম, আপনি আমাকে ডিসেম্বর মাসে ফেরত দিবেন, ডিসেম্বর মাসে ফেরত দিবেন। ওকে, আপনি একটা স্বাক্ষর করে দেন এখানে। ওকে, পরবর্তীতে শহীদ স্যার যার সাথে একটা স্বাক্ষর করে দিল, এটা তৈরি করছে কে? তৈরি করছে হচ্ছে সম্রাট, তার মানে এটা তৈরি করছে পাওনাদার। এবং শহীদ স্যারকে একটা আদেশ দিচ্ছেন, কোনো কথা নাই, ডিসেম্বরের মধ্যে টাকা দিতে হবেই হবে। শহীদ স্যার বলছে ঠিক আছে স্যার আমি দিব, স্বাক্ষর করে দিচ্ছি, বাস। এখানে হয়তোবা স্বীকৃতিকারী থাকতে পারে, প্রাপক থাকতে পারে, আরো 2টা পক্ষ। অঙ্গীকার পত্র শহীদ স্যার নিজেই লেখছে, স্যার আমাকে 50,000 টাকা ঋণ দেন, আমি আপনাকে ডিসেম্বরের 25 তারিখের মধ্যে, 25 সালের ডিসেম্বরের মধ্যে দিয়ে দিব, এই যে আমার স্বাক্ষর স্যার, স্যার প্লিজ দেন। শহীদ স্যার নিজেই তৈরি করছে, দেনাদার নিজেই তৈরি করছে, এখানে আমি কিছুই করি নাই, সেই নিজে স্বাক্ষর করে আমাকে দিছে, স্যার এটা, স্যার এটা রাখেন, আমাকে টাকাটা দেন। এই যে শহীদ স্যার নিজে থেকে তৈরি করলো এবং আমাকে দিল, এটা হচ্ছে দেনাদার তৈরি করে অঙ্গীকার পত্র, সে এটা প্রমিস করছে নিজেই, প্রমিস, আমি স্যার আপনাকে দিবই, প্রমিস স্যার, প্রমিস দিবই টাকা। তার মানে বিনিময় বিল পাওনাদার তৈরি করে আর দেনাদার স্বাক্ষর করে দেয়, আর অঙ্গীকার পত্র দেনাদার তৈরি করে, দেনাদারি স্বাক্ষর করে। ক্লিয়ার? তার মানে বিনিময় বিলের পক্ষ কয়টি? 4টি। আবার অঙ্গীকার পত্রের পক্ষ কয়টি? 2টি। কে তৈরি করেন? বিনিময় বিল পাওনাদার, অঙ্গীকার পত্র দেনাদার। ওকে, পাওনাদার তৈরি করেন, বিনিময় তৈরি করেন হচ্ছে পাওনাদার। নির্দিষ্ট সময় পর পর কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ, নির্দিষ্ট সময় পর। 4টি পক্ষ কি কি? একটা হচ্ছে আপনার যে স্বীকৃতিকারী, আরেকটা হচ্ছে প্রাপক, আর যিনি হচ্ছে দেনাদার, আরেকটা হচ্ছে পাওনাদার, 4টি। আর এখানে জাস্ট 2টা পক্ষ, একটা হচ্ছে আপনার দেনাদার, একটা হচ্ছে পাওনাদার। কোথায় পাওনাদার? দেনাদার তৈরি করবেন, এটা অঙ্গীকারপত্র, নির্দিষ্ট সময় পর কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে অর্থ প্রদানের অঙ্গীকার করে, 2টি পক্ষ তৈরি করেন, 2টা পক্ষ থাকেন, এটা বাস। চেক প্রকারভেদ, বিনিময় বিল, অঙ্গীকার পত্র,
ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমি পরের অধ্যায়ে যাব। একবার দরকার হলে রিভিউ করে দিচ্ছি। চেক হচ্ছে একটি শর্তহীন আদেশ, আমানতকারী ব্যাংকের উপর একটা শর্তহীন আদেশ। চেক এটা বিভিন্ন প্রকার হইতে পারে। হুকুম চেক, যেখানে হুকুম করা থাকে কোনো ব্যক্তির নাম। দাগ কাটা চেক, যেখানে নগদ টাকা দিবে না, অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। আর বাহক চেক, যেটা হচ্ছে সবাই টাকা উত্তোলন করতে পারবে। বাহক চেক ঝুঁকিপূর্ণ বেশি, দাগ কাটা চেক কম ঝুঁকিপূর্ণ। এই হুকুম চেক এখন আর কম ব্যবহার করা হয়। এছাড়া দাগ কাটা চেক দুই ধরনের, সাধারণভাবে, বিশেষভাবে। সাধারণভাবে দাগ কাটা কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকবে না, এছাড়া অন্য কিছু থাকে, এখানে যে কোনো শাখা থেকে উত্তোলন করা টাকা জমা দেওয়া যায়। আর বিশেষভাবে দাগ কাটা চেক, এটা শাখা উল্লেখ থাকে, ওই শাখা ছাড়া অন্য শাখায় লেনদেন করা যাবে না। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনাদের যে বাসি চেক, 6 মাস অতিক্রান্ত, তারপর হচ্ছে ব্লাঙ্ক চেক বা ফাঁকা চেক, টাকার অঙ্ক লেখা থাকবে না, ভ্রমণকারীর চেক, বিদেশে ভ্রমণ করতে গেলে লাগবে। তারপর হচ্ছে আপনার আর লাগবে না কিছু। বিনিময় বিল, অঙ্গীকারপত্র। বিনিময় বিলটা হচ্ছে আপনার এটা তৈরি করে পাওনাদার, আর অঙ্গীকারপত্র তৈরি করে হচ্ছে দেনাদার। বিনিময় বিল কে তৈরি করে? পাওনাদার, যে আপনি আমাকে টাকা দিবেন নিশ্চিত। আর অঙ্গীকারপত্র হচ্ছে দেনাদার নিজেই করে, আমার এই 50,000 টাকা দেন, এই নেন দলিলটা আমি লেখা দিচ্ছি। সে নিজেই তৈরি করে, নিজেই স্বাক্ষর করে দেয়। ইলেকট্রনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং নবম অধ্যায়। ইলেকট্রনিক ব্যাংকিং নবম অধ্যায়, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে, আগেরটা ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। কি বারবার বলতেছেন? আরে ওই পক্ষটা নিয়ে এত প্রশ্ন করতেছেন। দেখেন, বিনিময় বিল বললাম, এটার পক্ষ হচ্ছে 4টি। দেন লেখা দিচ্ছে আপনাদের। আদেষ্টা, আদিষ্ট, স্বীকৃতিকারী, প্রাপক। অঙ্গীকারপত্র দুইটি, জাস্ট দুইজন, আদেষ্টা আর আদিষ্ট। ওই মানে পাওনাদার আর দেনাদার। হ্যাঁ, তাহলে এটাও লেখা নেন, একসাথে দিয়ে লেখা দিচ্ছি, আরেকটাও লেখা দিই, তাহলে আপনাদের একদম কাজ হয়ে যাবে ফুল। চেক, চেকের পক্ষ হচ্ছে 3টি, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। বিনিময় বিল তৈরি করে কে? পাওনাদার। অঙ্গীকারপত্র দেনাদার। চেক তৈরি করে কে? আমানতকারী। এবার বলেন ক্লিয়ার কিনা। একই প্রশ্ন যেহেতু বলতেছেন, ক্লিয়ার করে দিলাম। এটা থেকে আসবে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসবে 100%, কোনো মিস হবে না। ওকে, এবার 4টা ক্লিয়ার। এবার এইটুকু এখানে তো সব লেখা দিচ্ছি, এবার ক্লিয়ার কিনা বলেন। এদের থেকে কটা প্রশ্ন আসতে পারে? 2টা আসার সম্ভাবনা বেশি ছিল, 2টা আসতে পারতো, 2টা সম্ভাবনা বেশি। তবে এইটুকু বলে দেই, 4, 6 আর 9, এই 3টা অধ্যায় থেকে আপনার 4টা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি, 4টা, এই 3টা অধ্যায় থেকে। হ্যাঁ, 4, 6, 9 থেকে 4টা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। ওকে, ইলেকট্রনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ইলেকট্রনিক ব্যাংকের মধ্যে কি আছে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং,
হোম ব্যাংকিং এগুলো আসে। আরেকটা হচ্ছে এটিএম মেশিনটা, এটিএম মেশিন। এই 5টা টপিক দেখবেন, এই অধ্যায় ক্লিয়ার। চলেন, ডেবিট কার্ড, এখানে সব করা যায়, লেনদেন করা যাবে, পণ্য ক্রয় করা যাবে, অর্থ স্থানান্তর করা যায়। ক্রেডিট কার্ডে পুরো ডেবিট কার্ডের মতোই, শুধু এক্সট্রা সুবিধা হচ্ছে ঋণ সুবিধা পাওয়া যায় প্লাস অন্যান্য। ওকে, আবার বোঝাচ্ছি। ধরেন আপনি ওকে মনে করেন আপনি কথা বলছেন, হ্যাঁ, আপনার যতক্ষণ টাকা আছে কথা বলতে পারবেন, ব্যালেন্স শেষ, ইমার্জেন্সি লোন নেবেন 50 টাকা, পরে 2 টাকা বা 2.5 টাকা 400 কাইটা নেবে। এই যে একটা ইমার্জেন্সি লোন নিচ্ছেন, সাময়িক সময়ের জন্য ঋণ সুবিধা পাওয়া যাচ্ছে, আগে তো এরকম ছিল না, এখন আবিষ্কার হয়েছে। এই যে ঋণ সুবিধা থাকলে সেটা ক্রেডিট কার্ড, আর ঋণ সুবিধা না থাকলে সেটা ডেবিট কার্ড। ক্লিয়ার? ধরেন আপনার মোবাইল, আপনি যদি ঋণ সুবিধা পান সেটা ক্রেডিট কার্ড, পরবর্তীতে অবশ্য ঋণের টাকাটা তো নিয়ে যাবে ব্যাংক, আবার মোবাইলও নিয়ে যাবে, চার্জ সহ একটা সুদ সহ নিয়ে যাবে, ঠিক আছে, পরে টাকা রিচার্জ করলে। আচ্ছা, মোবাইল ব্যাংকিং কি জিনিসটা আছে এটা মনে রাখেন, বিকাশ নগদ, শেষ, এই দুই মনে রাখেন, বিকাশ নগদ রকেট। মোবাইলের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা এসএমএস এর মাধ্যমে হতে পারে। এক্ষেত্রে মনে রাখেন খুব জনপ্রিয়, তবে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং প্রচলন করছে রকেট 2011 সালে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে, আর বিকাশ হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, তবে এটা 2013 সালে করছে। নগদ হচ্ছে ডাকঘরের সাথে সম্পর্কিত, বলা যায় সরকারি অনেকটা। বিকাশ হচ্ছে 2013 সালে, তবে জনপ্রিয় বেশি। রকেটের মাধ্যমে আপনাদের বুঝে নেই, মোবাইলের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাকে মোবাইল ব্যাংকিং বলে। সাবধান, নিরাপত্তার সমস্যা আছে, বিকাশের টাকা হ্যাক করে ফোন করে নিয়ে যাবে, সাবধান থাকতে হবে। এই জন্য হোম ব্যাংকিং, ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন। যেমন আপনার গ্যাস বিল, আপনার পানির বিল, আপনার বিদ্যুৎ বিল ঘরে বসে আপনি দিয়ে দিচ্ছেন, ঘরে বসেই গ্যাস বিল প্রদান, ঘরে বসেই পানির বিল প্রদান, ঘরে বসেই বিদ্যুৎ বিল প্রদান। এটা হচ্ছে হোম ব্যাংকিং, হোমে থেকেই, ঘরে থেকেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা। এটিএম মেশিন, এটা হচ্ছে একটা মেশিন, এখানে যাবেন, পাসওয়ার্ড দিবেন, সবকিছু ওকে করবেন, অটোমেটিক টাকা বের হবে, কোনো ব্যক্তির সহায়তা ছাড়াই। স্বয়ংক্রিয় একটা যন্ত্র যেখানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব, তাকে বলা হয় আমাদের এই এটিএম মেশিন, অটোমেটেড টেলার মেশিন। আচ্ছা, তাহলে ডেবিট কার্ড, লেনদেন করা যাবে, ক্রয় করা যায়, স্থানান্তর করা যায় টাকা, শুধুমাত্র ঋণ সুবিধা পাওয়া যায় না। এই দুটার মধ্যে উত্তম কোনটা বলেন তো, বলেন। ডেবিট, ক্রেডিট, এই দুইটার মধ্যে উত্তম কোনটা? এটাই আসার সম্ভাবনা 100%, মানে এটাই আসার সম্ভাবনা 99% অধিকাংশ বোর্ডে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন।
কালকে এমসিকিউ নিব। ইয়েস, ক্রেডিট কার্ড উত্তম, ক্রেডিট কার্ড উত্তম। আমি যা পড়াইছি এখান থেকে প্রশ্ন আসবে। ইলেকট্রনিক ব্যাংকিং কি? আগে তো ব্যাংকিং কার্যক্রম করতে অনেক সময় লাগতো, এখন অতি দ্রুত, নির্ভুল, বিস্তৃত সেবা দেয়। ঠিকই দেখেন, ইলেকট্রনিক ব্যাংকিং হলো একটি সম্মিলিত প্রক্রিয়া যেখানে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা দেওয়া হয়। এতে গুরুত্ব কি? ইলেকট্রনিক ব্যাংকিং এর গুরুত্ব, দ্রুত সেবা দেওয়া যায়, উন্নত সেবা প্রদান, প্রতিযোগিতায় টিকে থাকা, দ্রুত অর্থ স্থানান্তর, সার্বক্ষণিক লেনদেন 24 ঘন্টা। এগুলো হচ্ছে গগহ সৃজনশীল বড় করার জন্য, সৃজনশীল লেখার বড় করার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে গগহ সৃজনশীলটা বড় করার জন্য ব্যবহার করা হয়। ওকে, বিভিন্ন প্রকার সুবিধা ইলেকট্রনিক ব্যাংকিং এর। ডেবিট কার্ড, কার্ডে টাকা থাকলে নগদ অর্থ ছাড়াই লেনদেন করা যায়। টাকা থাকলে, হ্যাঁ, নগদ অর্থ ছাড়াই, টাকা নাই কোনো, টাকা মানে কার্ডে টাকা আছে, নগদে ক্যাশে টাকা নাই, কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে। তবে জমার চেয়ে বেশি অর্থ উত্তোলন করা যায় না। ক্রেডিট কার্ড, নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ সুবিধা পাওয়া যায়, যেমন 50,000 টাকা ব্যালেন্স রয়েছে, চাইলে 55,000 বা 60,000 টাকা উত্তোলন করা বা ঋণ সুবিধা নেওয়া যায়। কিন্তু এখানে কি, কিন্তু অতিরিক্ত অর্থ উত্তোলনকৃত অর্থটা পরবর্তীতে সুদ সহ পরিশোধ করতে হয়। ডেবিট কার্ড অপেক্ষা অধিক গ্রহণযোগ্য ক্রেডিট কার্ড, কারণ এই ঋণ সুবিধা পাওয়া যায়। এছাড়া আর কিছুই না, আর সব সেম, শুধু একটাই ডিফারেন্ট। এটিএম, অটোমেটেড টেলার মেশিন। দেখেন, অটোমেটেড টেলার মেশিন, এটিএম, এই বানানটা দেখেন, এটা আসে এমসিকিউতে। দিন রাত 24 ঘন্টা অর্থ টাকা জমা দান, ব্যালেন্স জানা, অর্থ উত্তোলনের জন্য স্বয়ংক্রিয় যন্ত্র। খুব সহজে গ্রাহক কোনো ব্যক্তির সহায়তা ছাড়াই লেনদেন করতে পারে। হোম ব্যাংকিং, ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। আপনার প্রয়োজনীয় গ্যাস বিল পরিশোধ করতে পারবেন, ইলেকট্রনিক বিল, এগুলো ঘরে বসেই পরিশোধ করলে সেটা হোম ব্যাংকিং। হোম, ঘরে বসে। আছাড়া কি লাগবে আর? বিক্রয় বিন্দু সেবা, এটা অনেকে বুঝেন না। ওয়ান স্টপ সার্ভিস, এটা অনেকে বুঝেন না। ওকে, এই দুইটা একটু বুঝাইয়া দেই, এগুলো এবার একটু বুঝতে হবে, এই দুইটা বুঝাই দিব। হ্যাঁ, অনলাইন ব্যাংকে কি? অনলাইনের অনেক দেখা যাচ্ছে, যে ব্যাংকের অনেক শাখা আছে, অনলাইনের সাহায্যে আপনার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে, সেগুলো হচ্ছে অনলাইন ব্যাংকিং। অনলাইনের মাধ্যমে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব, মোবাইলে দেখতে পারবেন, সবকিছু অনলাইনে দেখতে পারবেন। এখন সব ব্যাংকিং তো অনলাইন ব্যাংকিং, আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেও দেখতে পারবে ঘরে বসে। বিক্রয় বিন্দু সেবা, বড় একটা রেস্টুরেন্টে গেলেন, খাওয়া দাওয়া করলেন, পেমেন্ট দিবেন না, কার্ডে পেমেন্ট করে দিলেন ওইখানে বসেই, এটাই বিক্রয় বিন্দু সেবা। আবারও বোঝাই, একটা জায়গায় গেলেন রেস্টুরেন্টে, আপনার সুবিধাজনক জায়গায় টাকা পেমেন্ট করবেন, এটা। বড় বড় হোটেল রেস্টুরেন্টে গ্রাহকরা পণ্য বা সেবার মূল্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড পাঞ্চ করার মাধ্যমে পরিশোধ করে। এই পণ্য সেবার মূল্য পরিশোধ বিক্রয় বিন্দু সেবা বা পয়েন্ট অফ সেল, ওইখানে বসেই তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করে দেওয়া, আপনার সুবিধাজনক স্থানে বিক্রয়ের মূল্য পরিশোধ পণ্যের। ওকে, ওয়ান স্টপ সার্ভিস, আগে এই ব্যাংকে গেলে ওর কাছে ওই স্যারের কাছে যাওয়া লাগতো, এখন লাগে না, একজনের কাছে যাবেন, সব সেবা পাবেন। মাত্র একজন কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় সকল সেবা গ্রহণ করাকে ওয়ান স্টপ সার্ভিস বলে। ব্যাংকে গিয়ে গ্রাহক তার সকল সমস্যার সমাধান একজনের কাছ থেকে পেতে পারে। এই সার্ভিসের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস, একজন কর্মকর্তার কাছে গিয়ে সব ধরনের সেবা পাওয়া সম্ভব এই ওয়ান স্টপ সার্ভিসে। ওকে, মোবাইল ব্যাংকিং তো বললাম যে মোবাইল ব্যাংকিং সর্বশেষ সংযোজন। ব্যাংকিং এর মোবাইলের সাহায্যে অর্থ জমা দান উত্তোলন করা যাবে, বিকাশ, নগদ, রকেট।
প্রথমে ডাচ বাংলা ব্যাংক চালু করলেও সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ। ডাচ বাংলা করছে 2011 সালে, বিকাশ 2013 সালে। 13 স্বয়ংক্রিয় হিসাব নিকাশ জনন্ত, যেখানে আপনার যে সমন্বিত ইলেকট্রনিক সেবার সাহায্যে প্রতিষ্ঠানের বিভিন্ন পরিশোধগুলো ইলেকট্রনিক উপায়ে বিনিময় ও নিষ্পত্তি হয়ে যায়। স্বয়ংক্রিয় নিকাশ পর্যন্ত এগুলো লাগবে না। সুইফট একটা পরিশোধ পদ্ধতি, শুধু জেনে রাখবেন। সুইফট পরিশোধ পদ্ধতি একটা আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে করা হয়। এগুলো খুব একটা আসবে না, শুধু অল্প অল্প জেনে রাখেন। এটা আসবে। তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা। ব্যাংকিং কার্যক্রমে তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা সমস্যা আছে ইলেকট্রনিক ব্যাংকিং এ। এখন কি হয়, আপনার পিন নাম্বার আইডি নিয়ে যাবে, আপনার পাসওয়ার্ড জেনে যেয়ে আপনার অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করে দিবে। এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর সমস্যা। এটা একটা সমস্যা। নিরাপত্তাই হলো ইলেকট্রনিক ব্যাংকিং এর প্রধান অন্তরায় সমস্যা। অসৎ উদ্দেশ্যে যে কেউ ক্ষতি করতে পারে ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থার। পিন পিন হ্যাক করে অর্থ নিয়ে যাওয়া, নেটওয়ার্কে প্রবেশ করে হ্যাকারগণ মূল্যবান তথ্য ও অর্থ জালিয়াতি করে নিয়ে যায়। এখান থেকে আমাদের সচেতন থাকা লাগবে। ওকে, শেষ। ডেবিট কার্ড আর বিক্রয় বিন্দু সেবার বিষয়টা হচ্ছে, শোনেন, ডেবিট কার্ড আর বিক্রয় বিন্দু সেবা, মূলত ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করি আমরা, সেটা হচ্ছে বিক্রয় বিন্দু সেবা। আপনার সুবিধাজনক জায়গায় ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করেন, ওইখানে জায়গায় বসে করছেন, সেটা হচ্ছে বিক্রয় বিন্দু সেবা। আর ওই কার্ডটার নাম হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। দুটো পার্থক্যটা। এগুলো পড়াইছি আগে, একটু রিভিউ করে দিচ্ছি। যা বলবো এখন 100% আসবে এখন যা বলবো। হ্যাঁ, আর এখান থেকে কটা আসবে? 4টি আসার সম্ভাবনা বেশি। 4টি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই 3টে অধ্যায় থেকে। অধ্যায় 4, ব্যাংক হিসাব। এখান থেকে প্রশ্ন আসবে ব্যাংক হিসাবের প্রকারভেদ। চলতি, সঞ্চয়, স্থায়ী, এই 3টা বেশি আসে। চলতি, কোনো সুদ নেই, ব্যবসায়ীরা করে থাকে, জমাতিরিক্ত অর্থ উত্তোলন করা যায়, যখন খুশি তখন অর্থ জমা দান উত্তোলন করা যায়। সঞ্চয়ী, এখানে আপনার হচ্ছে যারা নির্দিষ্ট আয়ের মানুষ, ছাত্র বা সঞ্চয় করতে চায়, তাদের জন্য এটা উপযোগী। সঞ্চয় হিসাবে অল্প হারে সুদ পাওয়া যায়, সাধারণত যতবার খুশি জমা দেওয়া যায়, তবে উত্তোলনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন থাকে। স্থায়ী হিসাব, মেয়াদ থাকবে 3 মাস থেকে 5 বছর, 10 বছর থাকতে পারে, এর আগে টাকা উত্তোলন করা যাবে না। স্থায়ী হিসাব হচ্ছে বড় অঙ্কের টাকা জমা রাখার জন্য সাধারণত করা হয়, 10 লাখ, 20 লাখ, পেনশনের টাকা, লটারির টাকা। এছাড়া হচ্ছে ডিপিএস, প্রতি মাসে মাসে টাকা জমা দেওয়া, মেয়াদ শেষে সব টাকা একসাথে উত্তোলন। এরপর আসতে পারে কেওয়াইসি ফর্ম, নো ইওর কাস্টমার। কোনো গ্রাহক ব্যাংকে হিসাব খুলতে চাইলে কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে, যেন অবৈধ বা ভুয়া লেনদেন করতে না পারে। কেওয়াইসি ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। ঠিক আছে। নমুনা স্বাক্ষর কার্ড, আপনার স্বাক্ষর যথার্থ কিনা ব্যাংক পরীক্ষা করে দেখে, এজন্য ব্যাংক আগে থেকে একটা স্বাক্ষর কার্ডে স্বাক্ষর সংরক্ষণ করে। এটা হচ্ছে নমুনা স্বাক্ষর কার্ড, চেকের স্বাক্ষর যথার্থ কিনা পরীক্ষা করা। এছাড়া বৃদ্ধাঙ্গুল দিয়ে হিসাব করে কে লেনদেন কাজকর্ম করছে, যার পড়াশোনা জানে না, নিরক্ষর ব্যক্তি, মূর্খ ব্যক্তিরা, তারা বৃদ্ধাঙ্গুল দিয়ে লেনদেন কার্যক্রম করে ব্যাংকের ম্যানেজারের কাছে যায়। নাবালকের হিসাবের ক্ষেত্রে আপনার তার জন্ম তারিখ এবং 18 বছরের প্রাপ্তি সব লেখা থাকবে কার্ডের মধ্যে, নমুনা স্বাক্ষর কার্ডে। এছাড়া ব্যাংক হিসাব, এটার মাধ্যমে আপনি ব্যাংকে আর্থিক লেনদেন করতে পারবেন। ঠিক আছে। এরপর আসেন হচ্ছে অধ্যায় 6, চেক। চেকের মধ্যে আছে যে বাহক চেক, যে কেউ গেলে টাকা দিবে। হুকুম চেক, যাকে হুকুম করা আছে সে ছাড়া অন্য কাউকে দিবে না।
দাগ কাটা চেক, টাকাটা নগদে দিবে না, অ্যাকাউন্টে দিবে, এটা নিরাপদ বেশি। আর হুকুম চেক এটা কম ব্যবহার করা হয়, বাহক চেক কম নিরাপদ। দাগ কাটা চেক দুই ধরনের, সাধারণভাবে বিশেষভাবে। সাধারণভাবে দাগ কাটা চেক ব্যাংকের ওই দাগ কাটার মাঝখানে ব্যাংকের নাম ছাড়া অন্য কিছু লেখা থাকবে। আর বিশেষভাবে দাগ কাটা চেক ব্যাংকের নাম, শাখার নাম লেখা থাকে, ওই শাখায় যেয়ে লেনদেন করতে হবে। এরপর হচ্ছে বার্ষি চেক, 6 মাস অতিক্রান্ত। তারপর ব্লাঙ্ক চেক, টাকা অঙ্ক লেখা থাকবে না। চেকের আপনার একটা হচ্ছে ভ্রমণকারী চেক, বিদেশে ভ্রমণ করতে গেলে এটা নিয়ে নিতে হয়। চেকের টাকা কেন দিবেন না? টাকা কাটাকাটি করছেন, টাকার অঙ্ক বোঝা যাচ্ছে না, স্বাক্ষর দেন নাই, তারিখ দেন নাই, হিসাব নম্বর দেন নাই, তাহলে দিবে না। বা 6 মাস হয়ে গেছে, ওই অ্যাকাউন্ট ব্যাংক ওই চেক থেকে টাকা দেবে না ব্যাংক। এরপর হচ্ছে এই বিনিময় বিল, অঙ্গীকারপত্র। বিনিময় বিল পাওনাদার তৈরি করে, অঙ্গীকারপত্র দেনাদার তৈরি করে, মাথায় রাখবেন। বিনিময় বিল পাওনাদার, এটা 4টা পক্ষ, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক, স্বীকৃতিকারী। অঙ্গীকারপত্রে 2টা পক্ষ, আদেষ্টা, আদিষ্ট বা পাওনাদার, দেনাদার। ঠিক আছে? আচ্ছা, বিনিময় বিল হচ্ছে টাকা দেওয়ার আদেশ, আর অঙ্গীকারপত্র হচ্ছে আমি টাকা দিব নিশ্চিত। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। এটা হচ্ছে আপনার যে বর্তমানে নির্ভুল, বিস্তৃত এবং সার্বক্ষণিক সেবা দেওয়ার নাম ইলেকট্রনিক ব্যাংকিং। এই ইলেকট্রনিক ব্যাংকিং এ এই কথাটা মাথায় রাখবেন যে অতি দ্রুত নির্ভুল সেবা দেওয়া যায়, সার্বক্ষণিক সেবা পাওয়া যায়। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, টাকা আছে ডেবিট কার্ড কার্ডে, টাকা না থাকলেও ঋণ সুবিধা নেওয়া যায় ক্রেডিট কার্ড। এরপর হচ্ছে মোবাইল ব্যাংকিং, মোবাইলের সাহায্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এরপর হচ্ছে আমাদের এই হোম ব্যাংকিং, ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায়। বিক্রয় বিন্দু সেবা, কোনো এক জায়গায় নাস্তা করে, লাঞ্চ করে, কোনো কিছু টাকা পয়সা খেয়ে ওইখানে আপনার টাকা পয়সা পরিশোধ করার জন্য যে কার্ডের মাধ্যমে পাস করা হয়, বিক্রয় বিন্দু সেবা। ওয়ান স্টপ সার্ভিস, একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়ে সব ধরনের সেবা পাওয়া। তারপর হচ্ছে যে হোম এই এটিএম, যেখানে একটা স্বয়ংক্রিয় যন্ত্র, যেখান থেকে আপনি টাকা ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন কোনো মানুষের সাহায্য ছাড়াই। এছাড়া হচ্ছে সুইফট, একটা আন্তর্জাতিক পরিশোধ পদ্ধতি নিষ্পত্তি করবে। ঠিক আছে? যা সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারমোবিলিটি, এটা আপাতত লাগবে না, যা শুধু এটা দেখে রাখেন পরিশোধ পদ্ধতি এটা। এছাড়া হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর সীমাবদ্ধতা বা সমস্যা, গোপনীয়তা, পাসওয়ার্ড জেনে যাওয়া, এই গোপনীয়তাটাই ইলেকট্রনিক ব্যাংকিং এর প্রধান অন্তরায়। সবকিছু দেখা যায় চুরি হয়ে যায়, সমস্যা করে। ক্লিয়ার? যা বলছি এগুলো থেকে সৃজনশীল আসবে। ওকে, এখন আপাতত এইটুকুই, আমি পরে করে দেবো রাত্রেবেলা। হ্যাঁ, রাতে 10টার সময় ইনশাল্লাহ পরবর্তী ক্লাস।